হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি WBPSC। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি আনএকাডেমি প্লাসে, তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তোমরা 24 মাসের সাবস্ক্রিপশন কিংবা 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে যারা ভাবছো, তারা তাড়াতাড়ি আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নাও, কারণ সাবস্ক্রিপশনের যে প্রাইস, সেই প্রাইসটি তোমাদের খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে। সাবস্ক্রিপশনের এখানে 10% ডিসকাউন্ট পেতে তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। আমাদের আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এবং টেস্ট সিরিজ যেগুলি আসছে, সেগুলির সম্পর্কে আমরা যদি একটু কথা বলি। আরও একটি আগমন ব্যাচ আসছে, যে ব্যাচটি নাম্বার 3333, এবং এখানে ডিফারেন্ট এডুকেটররা তোমাদের আলাদা আলাদা সাবজেক্টকে এখানে কভার করানোর চেষ্টা করছেন। তোমরা যদি মনে করো আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করতে পারবে, তাহলে তোমাদের প্রিপারেশন অনেকটা সুন্দরভাবে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। ডেইলি টেস্ট এখানে আমাদের টপ এডুকেটরদের দ্বারা নেওয়া হয়ে থাকে তোমাদের জন্য। প্রত্যেক দিন আলাদা আলাদা টাইমে এখানে যে টেস্টগুলি হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড থাকোনি, তারা কিন্তু এই টেস্টে পার্টিসিপেট করতে পারো। র্যাঙ্ক 1 হোল্ডার অ্যামাজন ভাউচার পাবে 300, র্যাঙ্ক 2 হোল্ডার অ্যামাজন ভাউচার পাবে 200 এবং র্যাঙ্ক 3 অ্যামাজন ভাউচার পাবে 100। তো ভাউচারটা ম্যাটার করছে না, রিওয়ার্ডটা ম্যাটার করছে না, ম্যাটার যেটা করছে তোমার পোটেনশিয়াল, তোমার পারসিভিয়ারেন্স এবং তোমার সাকসেসের ক্যাপাসিটি। সো অবশ্যই আমাদের সাথে ক্লাসেসগুলো করার জন্য বা টেস্ট এগুলো অ্যাভেইল করার জন্য অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। WBPSCর ডিফারেন্ট ফ্রি টেস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ পরপর তোমাদেরকে এই প্রত্যেকটা সিরিজে কানেক্টেড রাখার জন্য বলবো। এখানে থাকতে কানেক্টেড থাকবে তোমরা, কারণ প্রত্যেকটা সিরিজের মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যেতে পারবে। রেগুলার প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। যারা অলরেডি আমাদের প্লাস লার্নার রয়েছে, তাদের জন্য বেশ কিছু এই উইকের মক টেস্ট রয়েছে, যেই মক টেস্টে চাইলে এগেইন তোমরা পার্টিসিপেট করতে পারো এবং তোমরা যেটা পড়ছো আমাদের সাথে, সেই পড়ার সময় যা পারছো বা যা পারছো না, সেই জায়গাগুলিকে একটু দেখে রেগুলারিটি মেনটেন করো। যারা এখনো পর্যন্ত স্পেশাল ক্লাস করোনি, ডেসক্রিপশনে আমার প্রোফাইলে স্পেশাল ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। তো তোমরা যদি চাও আমার প্রোফাইলে গিয়ে ডিফারেন্ট ক্লাস যেগুলি আমি স্পেশাল নিয়ে থাকি, তার দ্বারা কানেক্টেড থাকতে পারো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, আমার প্রোফাইলে তোমরা ডাইরেক্টলি ভিজিট করতে পারো, সেখানে তোমরা আমাদেরকে ফলো করে রাখতে পারো। অলরেডি আনএকাডেমি প্ল্যাটফর্মে আমাদের অনেক স্টুডেন্টরাই কানেক্টেড রয়েছে, যেখানে আমরা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি তোমাদের এটার পারফরমেন্সের জন্য। সাবস্ক্রিপশন যদি প্রয়োজনীয় হয়, 1 মান্থের সাবস্ক্রিপশন প্ল্যান, 3 মান্থের সাবস্ক্রিপশন প্ল্যান, 6 মান্থস, 12 মান্থ এবং 24 মান্থ প্রত্যেকটি অ্যাভেলেবেল রয়েছে। তবে 12 মান্থের সাবস্ক্রিপশনে পার মান্থ 871 এবং 24 মান্থের ক্ষেত্রে 633 সাবস্ক্রিপশন প্ল্যান। তার উপরেও আরও 10% ডিসকাউন্ট পাচ্ছ যদি অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। তাই সুস্থ থাকো, পড়তে থাকো, রেগুলারিটি মেনটেন করো, নিজেদের কমপ্লিট সিলেবাসের প্রিপারেশন নাও, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আজকের যে সেশনে আমরা কথা বলবো যে টপিকটি নিয়ে, সেই টপিকের দিকে মুভ করা যাক। আজকের যে টপিকটি নিয়ে আমাদের ডিসকাশন রয়েছে, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিকটি আমাদের কাছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে শেষ ভাগের বিভিন্ন ইমপ্লিমেন্টেশনগুলো রয়েছে ন্যাশনালিজমের পথে, সেগুলিকে বুঝতে অনেকটা হেল্প করবে। আজকের আমাদের টপিকটি নেহেরু রিপোর্ট। সো নেহেরু রিপোর্ট বস্তু, মানে নেহেরু রিপোর্টের বোধটা, এই রিপোর্টের যে কনটেক্সটটা, সেটি কিভাবে এলো, সেটি আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়তে হবে এবং সেই ব্যাকগ্রাউন্ডটিকে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সো এই যে নেহেরু রিপোর্ট যে ব্যাকগ্রাউন্ডটি আছে, সেই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা যদি দেখি, তো প্রথমত গান্ধীজিকে আমরা একটু যদি আইডিয়া করি, গান্ধীজি এলেন 1915-তে
গান্ধীজি আমাদের এখানে এন্টার করলেন, এবার ইন্ডিয়াতে এলেন। গান্ধীজি এই 1915-তে যে ইন্ডিয়াতে এলেন, কিন্তু 1893 থেকে 1914 পর্যন্ত এই যে গান্ধীজি, ইনি কিন্তু পরিবর্তিত হয়েছেন, এবং পরিবর্তিত হয়েছেন নিজের সাকসেসের দ্বারা। কারণ সাউথ আফ্রিকাতে তার বিভিন্ন যে মুভমেন্ট, সেটি নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, স্বরাজ দিয়ে লড়াই, কিংবা ওনার বিভিন্ন যে নন ভায়োলেন্সের হাতিয়ার উনি ব্যবহার করেছেন, সত্যাগ্রহ করেছেন, সবটাই কিন্তু ওনাকে সাকসেস এনে দিয়েছে। সাউথ আফ্রিকার মানুষের উপর যে অত্যাচারটা চলছিল, গান্ধীজি এক কথায় তার অনেকটাই নিষ্পত্তি ঘটিয়েছিলেন। গান্ধীজি আইএনসিতে প্রথমবার 1901-এ আসেন, এবং 1901-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই সময়টাতে তিনি শুধু দেখতে আসেন, আর কিছু না, জাস্ট এখানে দেখতে আসেন। এবং এই যে উনি দেখতে এলেন, এই মোমেন্টে আমরা জানি 1905-এর যে ঘটনা কারজানের সময়কালে ঘটেছিল, যে ক্ষেত্রে আমাদের বঙ্গভঙ্গ আমরা দেখতে পাই, এবং তার পরবর্তী টাইমে এক্সট্রিমিস্ট এবং মডারেটদের মধ্যে একটি ভাগ আমি দেখতে পাই। এবার এই এক্সট্রিমিস্ট এবং এই মডারেটদের মধ্যে আইএনসির যে ভাগ আমরা দেখতে পাচ্ছি, আইডিওলজিক্যালি এখানে ডিফারেন্ট থট প্রসেস যখন আসছে, ন্যাশনালিজমের যে পাথটা সেটা কোয়াইট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এবার এই যে ন্যাশনালিজমের যে পাথ, সেটা ডিফারেন্ট হয়ে যাওয়ার জন্য সেই ডিফারেন্ট আইডিওলজিগুলো সাধারণ পপুলেশনকে ডিফারেন্টভাবে এফেক্ট ফেলছে। সেই ডিফারেন্ট এফেক্টকে নিয়ে যখন আমরা ভাবনা চিন্তা করছি, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের সময়কালটা যেটা অনগোয়িং রানিং চলছে, মানে এই 1905-এর পরবর্তী 1907, সেখানে দুটি নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে থিঙ্কিং প্রসেসের চেঞ্জ যেটি আসছে, তার লিডারশিপে যেহেতু চেঞ্জ হচ্ছে, তো মানুষরা বিভিন্ন অর্থে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন স্তরে ভাবনা চিন্তা করছে। এবার এই বিভিন্ন স্তরে ভাবনা চিন্তা হওয়ার জন্য যেখানে আমাদের একটা ব্যারিয়ার কাজ করছে, সেই ব্যারিয়ারটাকে যদি আমরা ক্লোজলি দেখি, ডিল করি ব্যাপারটাকে নিয়ে ক্লোজলি, তাহলে আমরা দেখতে পারবো এই ব্যারিয়ারটা অনেকটাই সাধারণ ন্যাশনালিজমের পাথকে উত্তক্ত করেছে। কারণ এখানে আমরা আবার নিও ন্যাশনালিজমের বোধ দেখেছি, এবং এই জায়গা থেকেই এক্সট্রিমিস্টদের মধ্যে এক্সট্রিমিজমেরও একটা নতুন বোধ এসেছে, মিলিট্যান্ট ন্যাশনালিজম এসেছে। 1908 থেকে 1914 এই যে সময়কাল, মিলিট্যান্ট ন্যাশনালিজম, এবং সাথে সাথে 1914-তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ঘোষণা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের এই যে ঘোষণা, এই ঘোষণাতে ভারতবাসী একরকমভাবে জোর করেই এখানে ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করলো। ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করাটা এখানে সেই সময়ে অতটা আপত্তিজনক ছিল না ভারতবাসীর কাছে, কারণ তারা ব্রিটিশকে তাদের গডফাদার মনে করতেন, এবং তারা আশা করেছিলেন আইএনসির তরফ থেকে যে আফটার ওয়ার্ল্ড ওয়ার আমরা হয়তো স্বরাজ পেতে পারি, বা এই স্বরাজের যে কনসেপ্ট সেটা কিন্তু পূর্ণ স্বরাজ নয়, সামহাও কারোর মতে এক্ষেত্রে একে কিন্তু আমরা ডোমিনিয়ন স্টেটাসের একটা মানে আমরা বলতে পারি স্তর বলতে পারি। এবার এই যে ডোমিনিয়ন স্টেটাস অর্থ কি? ডোমিনিয়ন স্টেটাস কথার অর্থ হচ্ছে গিয়ে যেখানে একজন রুলার বা একটা অন্য কান্ট্রি রুল করবে আরেকটি অন্য কান্ট্রিকে, এবং সেক্ষেত্রে এই কান্ট্রির
ফুল সভারেন্টি থাকবে না, সে পুরোপুরিভাবে সমস্ত ম্যাটারে নিজে ডিসিশন নিতে পারবে না, কিছু কিছু ডিসিশন ডিপেন্ড করবে এই রুলারের উপর। এই যে ডিপেন্ডেন্সিটা আমরা এখানে দেখতে পাচ্ছি থাকবে, এই ডিপেন্ডেন্সির বোধটা থেকে কিন্তু নতুন করে আমরা পৃথিবীর এই সময়কার পরিস্থিতিটাকে বুঝতে পারি। তার মানে ব্রিটিশদেরকে, মানে পৃথিবী বলতে আমি সেই সময়ের মানুষজনের কাছে ইন্ডিয়াকে আর কি বোঝাচ্ছি, ব্রিটিশদেরকে এখানে এখনো পর্যন্ত ইন্ডিয়ানরা বিলিভ করছে। এই যে বিলিভটা ব্রিটিশদেরকে করা হচ্ছে তার একটি মাত্র কারণ যে হ্যাঁ, সাকসেস আমরা চাইলে, আমাদের যে স্বরাজ আমরা চাইলে ব্রিটিশরা আমাদেরকে দেবে। এবার ব্রিটিশরা অন্য গেম খেলছে। 1914 থেকে 1918 পর্যন্ত আমাদেরকে এখানে খাটিয়ে নেওয়া হলো। 1919-এ আমাদেরকে দেওয়া হলো কি? 1919-এ আমাদেরকে দেওয়া হলো মন্টেগিউ চেমসফোর্ড রিফর্ম, এবং সাথে 1919-এ আমাদের দেওয়া হলো রাউল অ্যাক্ট বা ব্ল্যাক অ্যাক্ট, যেখানে সেডিশিয়াস অ্যাক্টিভিটি মানে ব্রিটিশদের বিপক্ষে কথা বলার ন্যূনতম রাইট কেড়ে নেওয়া হলো ব্রিটিশদের দ্বারা। এবং এই ন্যূনতম যে রাইট এখানে কেড়ে নেওয়া হচ্ছে, সেই ন্যূনতম রাইটগুলোকে নিয়ে আমরা যদি কথা বলি, সেখানে দেখা যাচ্ছে যে সেই ন্যূনতম রাইটগুলোকে নিয়ে আমাদের লড়াই করতে হচ্ছে তাদের কাছ থেকে সেগুলো পেতে, কারণ তারা আর আমাদেরকে সে প্রায়োরিটি ওয়াইজ এখানে কি করছেন, যেটা আমাদেরকে যুদ্ধের পরে দেবেন বলেছিলেন সেটা দিচ্ছেন না। আমি খুব হালকাভাবে শান্ত হয়ে বলছি, যাদের ভিডিওটা মনে হচ্ছে কি খুব স্লো হচ্ছে তারা ফাস্ট করে নিতে পারো। আমি তাদের জন্য ভিডিওগুলি বানাচ্ছি যারা এই কনসেপ্টগুলো সেইভাবে ধরেনি বা ধরতে পারেনি। এবার এই যে 1919-এর পরবর্তী টাইমে 1920-তে আমরা নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ করলাম। নন কোঅপারেশন মুভমেন্টে স্বরাজ এখানে আমাদের গোল হলো, এবং কনস্টিটিউশনাল বেসিসে আমরা ডিমান্ড করছি স্বরাজের। এই যে কনস্টিটিউশনাল বেসিসে আমরা স্বরাজের ডিমান্ড করছি, 1922-এ যখন চৌরি চৌরার ইনসিডেন্ট 4 বা 5 ফেব্রুয়ারিতে হলো, তখন গান্ধীজি মুভমেন্টটা থেকে নিজে সরে এলেন। কেন সরে এলেন? কারণ গান্ধীজি মনে করলেন যে এই মুভমেন্টটা এই মুহূর্তে যেটা চলছে, সেই মুভমেন্টটা যদি চলে তাহলে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। এবার এই যে অ্যাগ্রেশনটাকে উনি বন্ধ করে দিলেন, পার্টির মধ্যে বিভক্তিকরণ আমরা দেখতে পারলাম, কারণ এখানে স্বরাজ পার্টি চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, এনসি কেলকার এনারা ওপেন করলেন, কিন্তু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পরে এই পার্টি আইএনসির মধ্যেই চলে গেল। দেখতে দেখতে 1919-এর 10টা বছর হয়ে যাওয়ার পরিস্থিতি ছিল, মানে আমরা যদি দেখি 1929। তো সেই সময় ইউরোপে ইলেকশন ছিল, ব্রিটেনে ইলেকশন ছিল, তো এখানে তারা ভাবলেন 2 বছর আগেই আর্লি 2 ইয়ার কাউকে পাঠিয়ে দেওয়া হোক, একটি গ্রুপকে পাঠিয়ে দেওয়া হোক 1927-এ, যেই গ্রুপ এখানে ডিসিশন নেবে ইন্ডিয়ার কনস্টিটিউশনকে নিয়ে, ইন্ডিয়াতে কিভাবে কিভাবে এখানে ক্ষমতার ব্যবহারকে আমরা দেখব, কিভাবে কিভাবে ক্ষমতার এখানে এক্সিকিউটিভদের হাতে কতটা থাকবে, লেজিসলেটিভদের হাতে কতটা থাকবে, জুডিশিয়ারি পাওয়ার আবার কার কাছে থাকবে, সেটার জন্য সাইমন কমিশনকে পাঠানো হলো। এবার এই যে সাইমন কমিশনকে এখানে পাঠানো হলো, সাইমন কমিশন এখানে যখন এলেন বা আসবেন এরকম একটা সময়, 7 জন ইউরোপিয়ান হোয়াইট পিপল ইন্ডিয়াতে আসছে। কিসের জন্য? তারা ইন্ডিয়ার কনস্টিটিউশন বানাবে। তো এটা আমরা সবাই বিরোধিতা করলাম। কেন? সাইমন কমিশন সে একজন বহিরাগত, সে কেন এখানে আসবে এবং সে কেন এখানে এসে এখানকার কনস্টিটিউশন বানাবে যেখানে কোনো ইন্ডিয়ান মেম্বার নেই? এই জন্য সাইমন কমিশনের ভীষণ রকমভাবে বিরোধিতা হলো, এবং
28-এ নেহেরু রিপোর্ট এলো। এই নেহেরু রিপোর্ট কি? যখন আমরা বিরোধিতা করলাম, তীব্র বিরোধিতা করলাম সাইমন কমিশনের আসার, কারণ সাইমন কমিশন 1928-এই এখানে এসেছিল ইন্ডিয়াতে। আমরা যখন তীব্র বিরোধিতা করলাম সাইমন কমিশনের আসার, তখন সাইমন কমিশন এখানে যে এলেন সেই পয়েন্টটাকে নিয়ে আমরা বললাম যে আপনারা আমাদের কনস্টিটিউশন বানাবেন, আমাদের রিপ্রেজেন্টেটিভকে দিয়েই সেটা বানাতে হবে, এবং যার জন্য লালা লাজপত রায় কিন্তু মারা গেলেন। তীব্র এখানে ঘটনা ঘটতে থাকলো। এখানে সন্ডার্স কেসও হলো, এখানে রাজগুরু সুখদেব, ভগৎ সিং এনাদের বোম কেসে অ্যাসেম্বলিতে এরা বোম ফেললো, এরা জেলেও পর্যন্ত চলে গেল, এবং পরবর্তী টাইমে এই কারণেই এনাদের ফাঁসি হয়েছিল। তো দেশে একটা উত্তেজনা সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে। তো নেহেরু রিপোর্ট যখন আমরা এখানে দেখতে পাচ্ছি, নেহেরু রিপোর্টকে নিয়ে কথা, তখন আমরা দেখতে পাচ্ছি এই যে নেহেরু রিপোর্ট, তখন বিরকিনহেড এখানে চ্যালেঞ্জ করলো, লর্ড বিরকিনহেড এখানে চ্যালেঞ্জ করলো। কিসের জন্য? এখানে লর্ড বিরকিনহেড চ্যালেঞ্জ করলো, বললেন অল পার্টি কনফারেন্সদেরকে এখানে একটা মিটিং করো ফেব্রুয়ারি মাসের 1928-এ, এবং appointed a subcommittee under the chairmanship of Motilal Nehru to draft a constitution. বললেন তোমরা যদি তোমাদের কনস্টিটিউশন বানাতে পারো তাহলে আমাদের কোনো মেম্বারের তোমাদের অন্তত প্রয়োজনীয়তা নেই, তো আমাদের কোনো আপত্তি নেই, বাট তোমরা কি বানাতে পারবে তোমাদের কনস্টিটিউশন? এই কথাটা বলা হলো। তো এই কথাটা যখন বলা হলো তখন আমরা বললাম কেনই বা পারবো না আমরা বানাতে আমাদের কনস্টিটিউশন। তো আমরা সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। তো লর্ড বিরকিনহেডের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট আমরা করলাম। সো যেমন কথা তেমন কাজ এখানে আমরা দেখতে পারলাম। তো সেই অনুযায়ী দিস ওয়াজ দ্য ফার্স্ট মেজর অ্যাটেম্পট বাই দি ইন্ডিয়ান টু ড্রাফট আ কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর দ্য কান্ট্রি। The report was finalized by August 1928. তো ফেব্রুয়ারি মাসের 1928-এ একটা সাব কমিটি অ্যাপয়েন্ট করা হলো মতিলাল নেহেরুকে চেয়ারম্যান বানিয়ে, এবং আমরা মাত্র বেশ কিছু মাসের মধ্যেই, অগাস্টের মধ্যেই, এখানে আমরা মাত্র 6 মাসের মধ্যেই আমরা সলিউশন দিয়ে দিলাম। The recommendation of the Nehru committee were unanimous except in one respect. তো এবার এখানে দেখা যাচ্ছে নেহেরু রিপোর্টের যে রেকমেন্ডেশন, আমাদের এখানকার যে ডিফারেন্ট যে মেম্বার, মানে পলিটিক্যাল পার্টির যে মেম্বাররা রয়েছে সেই মেম্বাররা কি মানলেন? না, মানলেন না। এবার এখানে তোমরা পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ নেহেরু রিপোর্টের রেসপেক্টে, তার কিন্তু এর সাথে কোনো কানেকশন নেই। এই ছবিটিকে আমি ইচ্ছা করে হাইলাইটেড ম্যানারে রেখেছি, কারণ নেহেরু রিপোর্টের সাথে এনার বাবা মতিলাল নেহেরু কানেক্টেড। মাঝে এরকম কনফিউশন তোমাদের ব্রেনে যেন তৈরি না হয়, তাই জন্যই কিন্তু এই ব্যক্তিকে রাখা, যে এনাদের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই। নেহেরু রিপোর্ট এখানে মতিলাল নেহেরু দিয়েছেন, কারণ এখানে আমরা মতিলাল নেহেরুকে পাচ্ছি, যদিও বা নেহেরু রিপোর্টের উপর ভিত্তি করে জওহরলাল নেহেরুর বেশ কিছু আইডিওলজি খাটবে, সেটা আমরা নয় পরে কখনো আলোচনা করব। এবার এই যে নেহেরু কমিটি যে রেকমেন্ডেশনসগুলো দিল, সেই রেকমেন্ডেশনগুলো এক অর্থে সবাই মেনে নিল। while the majority favored the dominion status as the basis of the constitution, a section of it wanted complete independence as the basis. এটার থেকে জওহরলাল নেহেরুর আর কি একটা আইডিওলজিক্যাল চেঞ্জেস আমরা দেখতে পারবো ফার্দার। তো মেজরিটি এখানে ডোমিনিয়ন স্ট্যাটাসকে ফেভার করে নিয়েছিল, বাট এখানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কনসেপ্টটা আমরা দেখতে পারলাম কোথা থেকে এলো। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কনসেপ্টটা, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের থটটা এখানে আমরা দেখতে পারলাম একটা দল বলল যারা একটু এক্সট্রিমিস্ট বোধের, বাকিরা বলছে না আমরা ডমিনিয়ন স্ট্যাটাসেই রাজি, আমাদের হাতে ওমাদের মাথার উপরে কেউ না কেউ থাকুক ইম্পর্টেন্ট ম্যাটারগুলোকে নিয়ে, বাট নর্মাল ম্যাটারগুলো যেন আমরা আমাদের ডিসিশন অনুযায়ী কাজ করতে পারি। এবার এই যে রেকমেন্ডেশনসগুলো, এই রেকমেন্ডেশনসগুলোকে আমাদেরকে বুঝতে হবে, এবং এই রেকমেন্ডেশনগুলো থেকে আমাদের মেন্স লেভেলে কোশ্চেন আসে। তো আমাদেরকে আগে বুঝতে হবে, মেন্স লেভেলের কোশ্চেনের জায়গায় পরে যাওয়া যাবে, আগে বুঝতে হবে।
dominion status on lines of self-governing dominion as the form of government desired by Indian. তো আমরা আমাদের যে গভর্নমেন্ট রয়েছে আমরা সেলফ গভর্ন করব, এইরকম ভাবে ইন্ডিয়ানরা দাবি জানালো। রিজেকশন অফ সেপারেট ইলেক্টোরেট হুইচ হ্যাড বিন দ্য বেসিস অফ কনস্টিটিউশনাল রিফর্ম সোফার। আমাদের এখনো পর্যন্ত কনস্টিটিউশনে যে সমস্ত রিফর্ম এসেছে সেখানে আমাদের সেপারেট ইলেক্টোরেটের কনসেপ্ট এসেছে, তো আমরা সেপারেট ইলেক্টোরেটের কনসেপ্ট চাই না। ইনস্টিড a demand for joint electorate with reservation of seats for Muslim at the century and in provinces where they were in minority in proportion to the Muslim population there with right to contest additional seat. বলছে যে আমাদের দেশের ভারতবর্ষ ডমিনিয়ন স্ট্যাটাস অ্যাকচুয়ালি যারা দাবি জানায় তাদের একটা থিঙ্কিং প্রসেস ছিল ইউনিফর্মিটি, ঐক্য। তো আমরা সেপারেট ইলেক্টোরেট চাই না, রিজেকশন চাইছে। এবং এখানে আমরা জয়েন্ট ইলেক্টোরেট চাই। এই জয়েন্ট ইলেক্টোরেটের রেসপেক্টে যেগুলো মাইনরিটি জায়গা রয়েছে সেন্ট্রাল এবং প্রভিন্সের ক্ষেত্রে, সেখানে রিজার্ভেশন অফ সিটটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এবং এই রিজার্ভেশন অফ সিটটা এতটাই ইম্পর্টেন্ট রোল প্লে করছে মাইনরিটিদের জন্য যে তারা যদি অ্যাডিশনাল সিটের জন্য নিজেদেরকে এখানে কন্টেস্টেন্ট করতে চায় তারা করতে পারে। তো এখানে দেখো এই জায়গা থেকে অতটাও প্রবলেম ফেস হবে না। লিঙ্গুইস্টিক বেসিসে প্রভিন্স থাকবে, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা এখানে সেকশন। লিঙ্গুইস্টিক বেসিসে প্রভিন্স থাকবে। 19 fundamental rights including equal rights for women, right to form union, universal adult suffrage. So 19 fundamental right, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। কটা ফান্ডামেন্টাল রাইট? 19টা ফান্ডামেন্টাল রাইট, ইনক্লুডিং ইকুয়াল রাইটস ফর উইমেন, উইমেনদেরকে ইকুয়াল রাইট দিতে হবে, ইউনিয়ন ফর্ম করার রাইট দিতে হবে এবং সকলকে ভোটাধিকার দিতে হবে। এবং আমরা চাই রেসপন্সিবল গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্ট্রি অ্যান্ড ইন প্রভিন্স। অনলি রেসপন্সিবল গভর্নমেন্ট প্রভিন্সে চাই না, সেন্ট্রিতেও চাই। ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাট দ্য সেন্ট্রি কনসিস্ট 500 মেম্বার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ elected on the basis of adult surface এবং 200 মেম্বার সেনেট টু বি ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল কাউন্সিল। সো প্রভিন্সিয়াল কাউন্সিলে 200 জন মেম্বার থাকবে, রিপ্রেজেন্টেটিভ কাউন্সিলে 500 জন মেম্বার থাকবে। দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ টু হ্যাভ টেনিওর অফ 5 years অ্যান্ড দ্য সেনেট অফ 7 years। তো এখানে আমরা সেন্ট্রাল লেভেলে যে 500 জন মেম্বার আছে তাদের 5 বছরের এখানে রাইট থাকছে, আর সেনেট লেভেলে বলছে 7 বছরের রাইট থাকছে। সেন্ট্রাল গভর্নমেন্ট টু বি হেডেড বাই দি গভর্নর জেনারেল অ্যাপয়েন্টেড বাই দি ব্রিটিশ গভর্নমেন্ট বাট পেইড আউট অফ ইন্ডিয়ান রেভিনিউ। সেন্ট্রাল গভর্নমেন্ট যে 500 জন মেম্বার আছে তার যে হেড থাকবে সেখানে গভর্নর জেনারেল থাকুক। এবার এই গভর্নর জেনারেলকে অ্যাপয়েন্ট করা হবে ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা, কিন্তু ইন্ডিয়ান রেভিনিউ থেকে সেই টাকাটা যাবে। হু উড অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অফ সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিল রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট। মানে কি? মানে হচ্ছে গিয়ে এই যে যিনি অ্যাপয়েন্টেড হলেন সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে তাকে কনসালটেশন করতে হবে এবং তিনি যেন একেবারেই বহিরাগত, এই ফিল্ডটা যেন না হয়, ইন্ডিয়ান রেভিনিউ থেকে তার মাইনাটা যাক। প্রভিন্সিয়াল councils to have a 5-year tenure headed by a governor acting on the advice of provincial executive council। এবার প্রভিন্সের যে কাউন্সিল যেটা থাকছে তারও এখানে দেখা যাচ্ছে যে 5 বছর টেনিওর থাকছে, হেডেড বাই গভর্নর অ্যাক্টিং অন দ্য অ্যাডভাইস অফ প্রভিন্সিয়াল এক্সিকিউটিভ কাউন্সিল। তো এখানেও গভর্নর থাকছে প্রভিন্স লেভেলেও, এবং সেই যে গভর্নর সে প্রভিন্সিয়াল লেভেলের এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে অ্যাডভাইজে কাজ করবে। এবার এই কথাগুলো অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো না, আইডিয়া পাচ্ছ না, কিন্তু মেন্সের কোশ্চেন পেপার খুলে দেখবে এভাবেই প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে বলবো মেন্সের কোশ্চেন পেপারগুলোকে বুঝতে গেলে, সলভ করতে গেলে এগুলো খুব প্রয়োজনীয়। তাই তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো।
full protection to cultural and religious interest of Muslim, complete এখানে dissociation of state from religion, বলছে স্টেটের থেকে রিলিজিয়ানকে আলাদা রাখা হবে এবং মুসলিমদের মাইনরিটি যারা রয়েছে আর কি তাদের কালচারাল এবং রিলিজিয়াস ইন্টারেস্টকে এখানে বজায় রাখা হবে। সো রেসপন্সিবিলিটি নিয়ে যখন কথা বলা হচ্ছে এবং এই যে চেঞ্জেসটা নিয়ে যখন কথা বলা হচ্ছে, এই দুটো একটা বিশাল বড় প্যারামিটার হিসেবে কাজ করছে। কারণ তখনকার যারা মাইনরিটি রয়েছেন তারা তো ভয় পাচ্ছেন, তারা এখানে ভয় পাচ্ছেন তাদের সাথে কি হতে চলেছে। এবার দ্য মুসলিম অ্যান্ড হিন্দু কমিউনাল রেসপন্সেস, এই যে রেসপন্সেস গুলো আমরা দেখলাম, এই রেসপন্সে পার্টিদের রেসপন্সটা কি সেটাও তো বুঝতে হবে। Delhi proposals of Muslim League proposal which were accepted by the Madras session of the Congress came to known as Delhi proposal. So joint electorate in place of separate electorate with reserve seat for Muslim, এটা জানানো হয়েছিল। 1/3 representation to Muslim in Central Legislative Assembly, Central Legislative Assembly তে 1/3 representative দিতে হবে। Representation to Muslims in Punjab and Bengal in proportion of their population, পপুলেশন অনুযায়ী মুসলিমদেরকে পাঞ্জাব আর বেঙ্গলে রিপ্রেজেন্টেশন দিতে হবে। ফরমেশন অফ 3 নিউ মুসলিম মেজরিটি প্রভিন্স, সিন্ধ, বালুচিস্তান, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। সিন্ধ, বালুচিস্তান এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সকে নিয়ে এখানে আমরা কথা বলতে দেখতে পাচ্ছি। সো এই যে জায়গা থেকে এই সিন্ধ, বালুচিস্তান, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে এই তিনটে টার্ম আমাদের পরীক্ষাতে জানতে চাই, এই তিনটে জায়গা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এক্ষেত্রে তোমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো ফরমেশন নিয়ে যখন দাবি জানানো হচ্ছে তখন এই কমিউনাল রেসপন্সটা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার মুসলিম এবং হিন্দু কমিউনাল রেসপন্সের ক্ষেত্রে হিন্দু মহাসভার ডিমান্ডগুলোকে যদি আমরা একটু দেখে নিই, মুসলিম লীগের প্রপোজালটা কিন্তু মেনে নেওয়া হলো দিল্লি প্রপোজালে 1927-এ। হিন্দু মহাসভার ডিমান্ড কি? দ্য হিন্দু মহাসভা ওয়াজ vehemently oppose the proposal creating new Muslim majority province and reservation of seat in Muslim majority in Punjab and Bengal। তার মানে এর আগে এই যে এখানে বলা হয়েছিল যে সিন্ধ, বালুচিস্তান, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের কথা এবং রিপ্রেজেন্টেশন টু মুসলিম ইন পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল ইন প্রপোর্শন টু দেয়ার পপুলেশন, এই দুটো কথা যে এখানে বলা হয়েছিল এই দুটো জায়গায় এখানে পরিবর্তিত হয়ে গেল। হিন্দু মহাসভা বলল আমরা এটা মানতে পারবো না। কম্প্রোমাইজেস, দ্য কনসেশনস মিনস ইন নেহেরু রিপোর্ট টু হিন্দু কমিউনালিস্ট ইনক্লুডিং দ্য ফলোইং, তারা বললো কি জয়েন্ট ইলেক্টোরেট প্রপোজ এভরিওয়্যার বাট রিজার্ভেশন ফর মুসলিম অনলি ওয়্যার ইন মাইনরিটি। তো রিজার্ভেশন সব জায়গায় কেন দিতে যাব, যেখানে মাইনরিটি আছে সেখানে রিজার্ভেশন নেবেন। সিন্ধ টু বি ডিটাচড ফ্রম বম্বে only after dominion status was granted subject to weightage given to Hindu minority in Sindh। বম্বে থেকে সিন্ধকে তখনই ডিটাচড করা যাবে যখন সিন্ধের হিন্দু মাইনরিটিকে কোনো না কোনো কনস্টিটিউশনাল বেসিসে ওয়েটেজ দেওয়া হবে এবং ডমিনিয়ন স্ট্যাটাস গ্র্যান্ট করা হবে। Political structure proposed broadly unitary as residual power rested with the century। তো এখানে পলিটিক্যাল যে স্ট্রাকচার সেটা ইউনিটারি এখানে প্রপোজ করা হয়েছিল এবং যে বাড়তি রেসিডিউয়ারি পাওয়ার সেটা সেন্ট্রির উপর এখানে ভেস্টেড থাকে বা সেন্ট্রি সেই ব্যাপারে ক্ষমতা রাখতে পারে, এরকমই বলা হয়। তো এই যে ঘটনা, এই যে রিপ্রেজেন্টেশনে এমন কিছু লাভ হলো না, এই লাভটা না হওয়ার জন্যই আমরা পরবর্তী টাইমে দেখতে পারলাম যে জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি জানালেন 1929-এ এবং তার পরবর্তী টাইমেই আমরা পতাকা উত্তোলিত করলাম 26শে জানুয়ারি 1930-তে প্রথমবার। এবার এই যে ঘটনা, এই যে জার্নি, এর প্রচুর ইতিহাস আছে। তোমরা যারা ইতিহাসকে গভীরে বুঝতে চাও, ইতিহাস পাস না করলে বা ইতিহাসে ভালো নাম্বার না পেলে WBCS এর পাথে কিন্তু পৌঁছানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ইতিহাসের উপরই অনেকটা নির্ভরশীলতা রয়েছে। তাই সাবজেক্টটাকে যদি ক্লোজলি বুঝতে চাও
আমাদের এই নতুন ফাউন্ডেশন কোর্স তোমাদের জন্য চলছে, অঙ্কিতা লাইভ। কোর্স ফি বেড়ে যাবে। যদি মনে হয় সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক তাহলে আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নাও। এবং এই যে সাবস্ক্রিপশনের এই যে ব্যাচেসগুলো যেগুলো রান করছে তোমাদের জন্য, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমার পড়ানো যদি ভালো লাগে চাইলে আনএকাডেমি প্ল্যাটফর্মে গিয়ে হ্যান্ড ডেডিকেটও করতে পারো। থ্যাংক ইউ।